আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? দীর্ঘদিন পরে আমরা আবার আমাদের নিয়মিত ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসে চলে আসলাম। অনেকদিন তোমাদের ক্লাস নেওয়া হয় নাই, তোমরা জানো রিজনটা কি। আমাদের একাডেমির অফিসের বিদ্যুৎ সমস্যার কারণে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো আমাদের বাধ্যতামূলক অফ রাখতে হয়েছিল। তো সকল সমস্যার সমাধানের পরে আমরা আবার ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কোর্সটা, সেই কোর্সের ক্লাসগুলো আমরা আবার নেওয়া শুরু করছি। আর তোমরা যারা নিয়মিত ক্লাস করো, অর্থাৎ আজকে ক্লাস নাম্বার কত? আজকে ক্লাস নাম্বার হচ্ছে 10। আজকে ক্লাস নাম্বার কত? আজকে ক্লাস নাম্বার হচ্ছে 10। তার মানে এর আগে আরো 9টা ক্লাস হয়েছে। সো যারা নিয়মিত ক্লাস করো বা করেছো, তো যারা নতুন তারা অবশ্যই বিগত ক্লাসগুলো দেখবা, হ্যাঁ, কারণ এগুলো তো স্টেপ বাই স্টেপ আমরা শিখতেছি, তাই না? হঠাৎ করে মাঝখানে এসে দেখলে বুঝবা না বিষয়টা এরকম না, বুঝতে পারবা না বিষয়টা এরকম না, তবে অনেক কিছু বুঝতে হয়তো কঠিন হতে পারে। এখন দেখো, ইংরেজি বাক্যকে বড় করা, আমরা যে আমি যে তোমাদেরকে শিখিয়েছিলাম বিভিন্ন ক্লজ মার্কার, তাই না? সো দ্যাট, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, রিলেটিভ প্রোনাউন, ওয়েন, উইচ, দ্যাট, হু, এই সমস্ত রিলেটিভ প্রোনাউন, বা এই ক্লজ মার্কারগুলো ব্যবহার করে বাক্যকে তুমি বড় করতে পারো, ঠিক আছে? বড় করতে পারো। তো সেটা কি হবে? আমরা জাস্ট দুইটা উদাহরণ দেখি এখানে। যেমন এখানে বলতেছি যে আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। আই উইল কল ইউ মানে কি? আমি তোমাকে কল করব, হ্যাঁ। এবার আমি ধরো এই বাক্যটাকে আরো বড় করতে চাই, সো আমি ধরো বললাম যে আমি তোমাকে কল করব যখন আমি বাসায় পৌঁছাবো। হ্যাঁ, যখন আমি বাসায় পৌঁছাবো। যখন ইংরেজি কি? হোয়েন। সো তুমি এখানে একটা হোয়েন লাগাই দাও। হোয়েন, যখন আমি বাসায় পৌঁছাবো। when I, পৌঁছানো ইংরেজি কি? রিচ, রিচ, when I reach home, যখন আমি বাসায় পৌঁছাবো। এখন তুমি বলতে পারো ভাই আপনি বললেন মুখে মুখে, যখন আমি বাসায় পৌঁছাবো। কোনো বাংলা মানে কোনো ভার্বের শেষে ব থাকা মানে এটা তো ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স নরমালি। তো এখানে তো উইল হওয়ার কথা, যে when I will reach home, তাই না? যখন আমি বাসায় পৌঁছাবো, বাড়িতে পৌঁছাবো, আই উইল রিচ হোম। তো এটা কেন হলো না? সো এটা জানতে হবে। এটা তোমাদের অ্যাডমিশন হোক বা রিটেন ইংলিশ হোক, সব ক্ষেত্রেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, হোয়েন যুক্ত যে অংশটা, এই অংশটা কখনো ফিউচার টেন্সে হয় না। কোন টেন্সে হয় না? এটা পাস্ট হইতে পারে, হ্যাঁ, এটা প্রেজেন্ট টেন্স হইতে পারে, বাট এটা কখনো কি হয় না? ফিউচার টেন্সে হয় না। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন আমি বললাম যে যখন বৃষ্টি থামবে, হ্যাঁ, যখন বৃষ্টি থামবে আমরা বাইরে যাব। সো আমরা বাইরে যাব ইংরেজি কি? উই উইল, এই যে যাবো, ব আছে না, যাবো, ব, তার মানে ফিউচার ইনডিফিনিট, উইল ব্যবহার করতে হবে। উই উইল গো আউট, আমরা বাইরে যাব যখন বৃষ্টি থামবে। হ্যাঁ, যখন বৃষ্টি থামবে, যে থামবে, এখানে কিন্তু একটা ব আছে, ফিউচার টেন্স। সো এটা মূলত হওয়ার কথা ছিল এরকম, যে উই উইল গো আউট when বৃষ্টি থামবে, যখন বৃষ্টি থামবে, when the rain, যখন বৃষ্টি কি এরকম হওয়ার কথা ছিল, তাই না? will stop, রাইট? এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা ভুল। when যুক্ত অংশটা কখনোই তোমার ফিউচার টেন্সে হবে না। তাহলে কোন টেন্স হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি হবে? সঠিক বাক্যটা হবে যে when the rain stops। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে একটা এস যুক্ত হয়। সো উই উইল গো আউট, আমরা বাইরে যাব, when the rain stops, যখন বৃষ্টি থামবে। ঠিক আছে? অর্থে বাংলায় ফিউচার মনে হচ্ছে, বাট ইংলিশে এটা ফিউচার হয় না। হোয়েন যুক্ত ক্লজটা, হোয়েন যুক্ত অংশটা ফিউচার টেন্সে হয় না, এটা প্রেজেন্ট টেন্সে হয়। ঠিক আছে? এরকম। সো এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। ঠিক আছে? যেমন যখন তার কাজ শেষ হবে সে মিটিং এ জয়েন করবে। হি উইল জয়েন দ্য মিটিং when he finishes his work, যখন সে তার কাজ শেষ করবে। ঠিক আছে? এরকম কি? যাই হোক, বিষয়টা বুঝতে পেরেছো কিনা একটু জানাও, ক্লিয়ার লিখে জানাও, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, সো এখানে এটাই হয়েছে। দেখুন, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব, when I reach home, যখন আমি বাসায় পৌঁছাবো। আচ্ছা, এরপরে আর কি বলা যায়? এরপরে আর কি যুক্ত করা যায় বলো তো? আমি তোমাকে কল করব যখন আমি বাসায় পৌঁছাবো। আচ্ছা, এরপরে ধরো আমি বললাম এই যে কল করব, কেন কল করব? সো আমি বললাম যে কারণ আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই বা আলোচনা করতে চাই। কারণ, তাহলে কারণ ইংরেজি কি? বিকজ। তাহলে তুমি এখানে লাগা বিকজ, হ্যাঁ, কারণ। আচ্ছা, এখানে লিখি বিকজ, কারণ I
আমি তোমার সাথে আলোচনা করব, আই উইল ডিসকাস, আমি আলোচনা করব। ডিসকাসের পরে ডিরেক্ট হচ্ছে তোমার নাউনটা বসে যায়, নরমালি অ্যাবাউটও বসাইতে পারো, সমস্যা নেই, বিকজ আই উইল ডিসকাস মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সো আই উইল ডিসকাস সামথিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে অ্যাবাউটও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, বিকজ আই উইল ডিসকাস সামথিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কিছু আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা আমি আগে বলতে পারিনি। হ্যাঁ, যেটা আমি আগে বলতে পারিনি মানে আমি বাসায় যখন আমি তোমায় কল করবো, যখন বাসায় পৌঁছাবো, কারণ আমি তোমার সাথে আই উইল ডিসকাস সামথিং ইম্পর্টেন্ট, কারণ আমি হচ্ছে আলোচনা করব সামথিং ইম্পর্টেন্ট, কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আগে বলতে পারিনি বা যেটা আমি আগে বলিনি। ওকে, যেটা মানে কি, যেটা মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় না, এটা তো একটা বস্তু, তাহলে এখানে যেটা হচ্ছে অর্থে আমাদের এখানে হুইচ নিতে পারি অথবা দ্যাট নিতে পারি। হ্যাঁ, দ্যাট আমি বলতে পারিনি। পারা ইংরেজি কি ক্যান, তাই তো, ক্যান। পারিনি মানে কি আগে পারিনি, সো এটা হচ্ছে পাস্ট টেন্সে হবে। হ্যাঁ, পাস্ট টেন্সে হবে। সো পারা ইংরেজি হচ্ছে ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কি, কুড। এই কুডটা আমাদের এখানে ইউজ করতে হবে। যাই হোক, এগুলো তোমাদের আগে পড়াইছি, সো জানার কথা। কেউ যদি এখানে এসে বলো ভাই কেন কুড, তাহলে তো আমি আর কিছু বলার নাই। আই উইল ডিসকাস ইম্পর্টেন্ট দ্যাট আই কুড নট, হ্যাঁ, দ্যাট আই কুড নট say, যেটা আমি বলতে পারিনি, অতীতকালে বলতে পারিনি। হ্যাঁ, যেটা আমি আগে বলতে পারিনি, আগে মানে পূর্বে, আর্লিয়ার, ঠিক আছে, আর্লিয়ার, যেটা আমি আগে বলতে পারিনি। সো এইভাবে তুমি এরকম বাক্যগুলোকে বড় করতে পারো, ঠিক আছে, এইভাবে যে আই উইল কল ইউ when I reach home because I will discuss something important that I could not say earlier, যেটা আমি আগে বা পূর্বে বলতে পারিনি। ঠিক আছে, সো এইভাবে কিন্তু তুমি বাক্যগুলোকে কি বড় করতে পারো। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আই ওয়ান্টেড টু ডিসকাস, না আই ওয়ান্টেড কেন দিবা, কারণ এটা তো হচ্ছে তুমি প্রেজেন্ট টেন্সের কথা বলতেছো। আমি তোমাকে কল করব, কারণ আমি, হ্যাঁ, এটা দিতে পারো যে আই ওয়ান্ট টু ডিসকাস বিকজ আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিতে পারো আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট সামথিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিতে পারো, আই ওয়ান্ট টু দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, ওকে, সো এটা শেষ। তো এইভাবে আর কি যতগুলো আমি তোমাদের যেগুলো শেখাইছি, বিভিন্ন ক্লজ মার্কার শিখিয়েছি, তারপরে মনে করো যে হচ্ছে তোমার কি বলে রিলেটিভ প্রোনাউন শিখিয়েছি। সো এইগুলো ব্যবহার করে তুমি বাক্যকে এভাবে হচ্ছে কি, এ হচ্ছে এক্সটেন্ড করতে পারো, বর্ধিত করতে পারো, বাড়াতে পারো, বড় করতে পারো। ঠিক আছে, আচ্ছা, আর যারা নর্মালি হচ্ছে তোমার বিগত ক্লাসগুলো করো নাই, তারা অবশ্যই বিগত ক্লাসগুলো দেখে নিবে, কারণ বিগত ক্লাসগুলোতে অনেক কিছু পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এরপর বলতেছে আই ট্রাস্ট হিম, আমি তাকে বিশ্বাস করি। বলো এটা কি হবে? এটা একটু বড় করি, আমরা সেন্টেন্সটা একটু বড় করার চেষ্টা করি। আমি তাকে বিশ্বাস করি। এখন আমি ধরো বললাম যে আমি তাকে বিশ্বাস করি, তোমরা নিজেদের মতো করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আমি আমার মতো করি। আমি তাকে বিশ্বাস করি যেহেতু সে আমাকে সাহায্য করেছিল। যেহেতু ইংরেজি কি মনে আছে? সিন্সের ব্যবহার, সিন্স, এই যে সিন্স ব্যবহার করতে হবে। আই ট্রাস্ট ইউ, আমি তাকে বিশ্বাস করি সিন্স, যেহেতু সে আমাকে সাহায্য করেছিল। সে আমাকে, হি আমাকে সাহায্য করেছিল মানে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ভার্বের দুই নম্বর ফর্ম ইউজ করতে হবে। সিন্স হি হেল্পড মি, যেহেতু সে আমাকে সাহায্য করেছে। আই ট্রাস্ট হিম সিন্স হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। হ্যাঁ, এরপর আমি ধরো বললাম যখন আমি বিপদে পড়েছিলাম, হ্যাঁ, বা যখন আমি বিপদে ছিলাম, এরকম যে আই ট্রাস্ট হিম সিন্স হি হেল্পড মি। যখন মানে কি, হোয়েন আমি বিপদে ছিলাম, মানে আমি ছিলাম বিপদে, মানে হচ্ছে ইন ট্রাবল। I was in trouble, যখন আমি বিপদে ছিলাম। হ্যাঁ, এরপরে আরো বড় করতে পারি, ধরো এরপরে আরো বললাম যে এবং যখন সে ছাড়া আমাকে আর কেউ সাহায্য করেনি, এটা বলা যায়, সমস্যা নেই। যে আমি তাকে বিশ্বাস করি যেহেতু সে আমাকে সাহায্য করেছিল যখন আমি বিপদে ছিলাম, এবং সে ছাড়া আমাকে কেউ সাহায্য করে নাই, সে ছাড়া আমাকে আর কেউ সাহায্য করে নাই। সো তোমরা এটাও করতে পারো, না করলেও সমস্যা নাই, মানে সেন্টেন্স গুলো বড় করতে হবে এইভাবে আর কি। ঠিক আছে, ধর এখানে এন্ড লাগাইলে, আবার এন্ড দিয়ে বললা এন্ড, হ্যাঁ, সে ছাড়া কেউ সাহায্য করে না, তার মানে
তোমাদের ওই যে যারা পেইড ব্যাচের আসো তোমাদেরকে বাট এর প্রিপজিশন পড়াইছিলাম না, বাটটা অ্যাডভার্ব হতে পারে, নাউন হতে পারে, প্রিপজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, রাইট? সো বাট কখন প্রিপজিশন হয় এই ব্যাপারটা তোমাদেরকে শিখিয়েছিলাম। সো এইটা তুমি এখানে ইউজ করতে পারো, মানে আমি গ্রামারটা এখানে আর শেখাবো না, এটা তোমরা ইউজ করতে পারো। অথবা সে ছাড়া আর কেউ সাহায্য করে, সো নোবডি, নোবডি মানে কি কেউ না, হ্যাঁ, এই যে বাট হিম, সে ছাড়া। অথবা তুমি বাটের ব্যবহারটা যারা বুঝতেছো না, হ্যাঁ, সে ছাড়া বা ব্যতীত অর্থে প্রিপজিশন ব্যবহৃত হয় হচ্ছে তোমার এক্সেপ্ট ফর ব্যবহৃত হয়। সো তোমরা এখানে এক্সেপ্ট ফর ইউজ করতে পারো, যে নোবডি এক্সেপ্ট ফর হিম, অথবা নোবডি বাট হিম, সে ছাড়া কেউ আমাকে সাহায্য করে নাই, তার মানে হেল্পড, হেল্পড মি, সে ছাড়া আমাকে কেউ সাহায্য করে। এভাবে তুমি একটা বাক্যকে অনেক প্রলং করতে পারো। তোমরা যখন হচ্ছে কি করবা, কোনো বিষয়ে লিখবা, যে কোনো টপিকে লিখবা, তখন তুমি এইভাবে বাক্যকে বড় করতে পারো। বেশি বড় করার দরকার নেই, তুমি হচ্ছে মোটামুটি একটু বড় করবা, করলে যেটা হবে টিচারের তোমার ব্যাপারে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। না, এই মেয়েটা বা এই ছেলেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স লেখে নাই, এসব কমপ্লেক্স সেন্টেন্সে লিখছে, অর্থাৎ বড় বড় বাক্যে লিখতেছে, তার মানে এর ভিতরে কিছু আছে, এ কিছু পারে। ঠিক আছে? সো তোমাকে একটা ভালো ইমপ্রেশন তোমার উপর ক্রিয়েট হবে টিচারের, এবং সে তোমাকে ভালো নাম্বার দিবে। কিন্তু তুমি ছোট ছোট বাক্য লিখো এইভাবে, আই ট্রাস্ট হিম, তাকে বিশ্বাস করি, বিকজ হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। এরপর দিলা যে আই ওয়াজ ইন ট্রাবল, মানে এরকম ছোট ছোট বাক্য যদি তুমি দাও তাহলে টিচার বুঝতে পারবে যে তুমি বেশি পারো না, সিম্পল সেন্টেন্সে লিখতেছো, হ্যাঁ, বড় বড় বাক্য তুমি তৈরি করতে পারো না। সো এই জিনিসগুলো আর কি পরীক্ষায় যখনই লিখবা একটু বড় বাক্য তৈরি করার চেষ্টা করবা। আর তোমরা আরেকটা বিষয় খেয়াল করে দেখবা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা সেন্টেন্স কত বড়, হ্যাঁ, একটা সেন্টেন্স মনে এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, মানে একটা সেন্টেন্স কত বড়, সবগুলোই কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সো তোমরা সবসময় এরকম বড় বাক্য তৈরি করার চেষ্টা করবা। আচ্ছা, এবার এখানে আরো কিছু মানে জাস্ট সাম মোর এক্সাম্পলস, আরো কিছু উদাহরণ দেওয়া রয়েছে তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য। তোমরা নিজেরা একটা বাক্য লিখবা, যেমন হচ্ছে কি যেমন হচ্ছে এরকম একটা বাক্য লিখলা যে আই ডিডন্ট, কি লিখলা, নিজে নিজে তৈরি করার চেষ্টা করো, যেহেতু তোমাদের সব পড়াইছি। আই ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে যাইনি বা আমি ক্লাসে উপস্থিত হইনি, হ্যাঁ, আই ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। এবার তুমি মনে করো বাক্যকে বড় করো, কারণ আমি অসুস্থ ছিলাম, হ্যাঁ, এরপরে এইভাবে অনেকগুলো তুমি হচ্ছে সেন্টেন্স এখানে যুক্ত করতে পারো। ঠিক আছে? এবার দেখো এখানে এরকম বাক্য আছে, যেমন হি ইটস ফাস্ট ফুড, সে হচ্ছে কি ফাস্ট ফুড খায়, যদিও হি নোজ দ্য রিস্ক, যদিও সে হচ্ছে রিস্কের ব্যাপারে জানে। এবার হুইচ, যেটা বলতে আমি তোমাদের পড়েছিলাম রিলেটিভ প্রোনাউন গুলো তোমার পুরো বাক্যকে তোমার কি করতে পারে, পুরো বাক্য সম্পর্কে, মানে রিলেটিভ প্রোনাউনটা পুরো বাক্যকে হচ্ছে তোমার ইন্ডিকেট করতে পারে, নির্দেশ করতে পারে। যেমন এখানে বলছে সে ফাস্ট ফুড খেয়েছিল, যদিও সে এটা রিস্ক সম্পর্কে জানে। হ্যাঁ, যেটা বলতে এই যে সে ফাস্ট ফুড খেয়েছিল, হ্যাঁ, এই যে ফাস্ট ফুড খেয়েছিল যদিও সে হচ্ছে রিস্ক সম্পর্কে জানে, এই পুরো ব্যাপারটা ক্যান সিরিয়াসলি অ্যাফেক্ট, প্রভাবিত করতে পারে, মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে হিজ লং টার্ম হেলথ। ঠিক আছে? তার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। সো এইভাবে আর কি এখানে বাক্যগুলোকে তোমার বড় করা হচ্ছে। যেমন পলিউশন ইজ ইনক্রিজিং, কি দূষণ বৃদ্ধি পাচ্ছে, সিন্স যেহেতু পিপল ইগনোর দ্য রুলস, মানুষ হচ্ছে কি নিয়ম নীতিমালা উপেক্ষা করে, দ্যাট আর ডিজাইন টু, যেগুলো, এটা রিলেটিভ প্রোনাউন, এটা দ্বারা কাকে বোঝানো হচ্ছে, রুলসকে বোঝানো হচ্ছে, তাই না? দ্যাট আর ডিজাইন টু, দ্যাট আর মানে যেগুলো বলতে যে নিয়ম নীতিমালাগুলো, যে রুলস গুলো, আর ডিজাইন টু সাজানো হয়েছে টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ, পরিবেশকে রক্ষা করার জন্য। এই হচ্ছে কথা। সো এইভাবে তোমরা হচ্ছে বাক্যগুলোকে বড় করে লিখবা। ঠিক আছে? এখন থেকে সিম্পল সেন্টেন্স না লেখার চেষ্টা করবা, বাক্যে বিভিন্ন রিলেটিভ প্রোনাউন হুইজ, দ্যাট, ঠিক আছে কিনা, হোয়েন, তারপর হচ্ছে তোমার ক্লজ মার্কার বিকজ, তারপরে মনে করো যে হচ্ছে সো দ্যাট, ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, এগুলো ব্যবহার করে বাক্য লিখবা। ঠিক আছে? একটু বড় করবা, তাহলে ভালো হয়। যাই হোক, এগুলো প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবা তত হচ্ছে তোমার লেখার যে দক্ষতা, স্কিল, এটা হচ্ছে তোমার কি হবে, ইমপ্রুভড হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে তোমার ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু ইংলিশ, আমরা হচ্ছে এখানে যে বাংলা প্যাসেজটা আছে এটা হচ্ছে এখন ট্রান্সলেট করার চেষ্টা করবো। যেহেতু আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি, সো আমরা এখন যে কোনো ধরনের বাক্যকেই ট্রান্সলেট করতে পারবো, তাই না? যে কোনো ধরনের বাক্যকে ট্রান্সলেট করতে পারবো ইনশাল্লাহ। সো চলো আমরা একটু চেষ্টা করি, একটু ট্রাই করে দেখি যে পারি কিনা। আচ্ছা, এবার দেখো কি বলতেছে, ভাইয়া সিন্স প্লাস V2 হবে না,
কোথায় সিন্স প্লাস ভি2 হবে? সিন্সের পরে ভি2 হতে পারে, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, সমস্যা নাই, অর্থের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অর্থের উপর ডিপেন্ড করে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এবার দেখো খাদ্যে কি বলতেছে, খাদ্যে ভেজাল মানে ফুড অ্যাডাল্টারেশন, তাই তো? সো এই যে খাদ্য ভেজাল বর্তমান সমাজে একটি গুরুতর সমস্যা, এটার ইংরেজি কি হবে? যারা পারো তারা হচ্ছে এক একটা করে ইংরেজি করে ফেলবা। হ্যাঁ, একটা ইংরেজি করে ফেলবা, তোমাদের পারার কথা, কারণ তোমরা তো ক্লাস করছো নিয়মিত। সো খাদ্য ভেজাল, এটা ইংরেজি কি? খাদ্য ভেজাল মানে হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল। আচ্ছা, এবার বলছে কি খাদ্য ভেজাল বর্তমান সমাজে একটা গুরুতর সমস্যা। তো এখানে সাবজেক্ট পাইলাম ফুড অ্যাডাল্টারেশন, বাংলা বাক্যের শুরুতে নরমালি সাবজেক্ট থাকে, খাদ্য ভেজাল সমস্যা আগে। তো এখানে বাংলা বাক্যের শেষে নরমালি কি থাকে? ভার্ব থাকে, তাই না? তোমাদের পড়েছে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, এখানে কোনো ভার্ব আছে নাই, তাহলে তার মানে এটা কোন টেন্স বলো তো? পড়িয়েছি তোমাদেরকে, এটা কোন টেন্স? এটা কোন টেন্স বলো? যখন বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে না তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং বি ভার্ব হিসেবে ইউজ করতে হয় am is আর was were, রাইট? am is আর ইউজ করতে হয়, was were না am is আর, আর ছিল থাকলে তখন was were। সো খাদ্য ভেজাল বর্তমান সমাজে একটু গুরুতর সমস্যা, এখানে ভার্ব নাই বাংলা বাক্যের শেষে, তার মানে ভার্বটা উজ্জ আছে, অর্থাৎ খাদ্য ভেজাল হয়, এই যে হয় ভার্বটা এখানে উজ্জ আছে, তার মানে হয় মানে হচ্ছে am is are, এই তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে। সো ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল ইজ হয়, এই যে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, অবজেক্ট লাগবে। আচ্ছা, খাদ্য ভেজাল কি? কি কাকে কাদেরকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়? সো খাদ্য ভেজাল জিনিসটা কি? একটি গুরুতর সমস্যা। কি কি এর উত্তরে কি আসতেছে? একটি গুরুতর সমস্যা। সো এটা বসা দাও, এ মানে কি? গুরুতর মানে কি? সিরিয়াস, হ্যাঁ সিরিয়াস। তারপর হচ্ছে সমস্যা ইংরেজি কি? প্রবলেম, প্রবলেম। ওকে, তাহলে কি হলো? ফুড অ্যাডাল্টারেশন ইজ আ সিরিয়াস প্রবলেম, খাদ্য ভেজাল হচ্ছে একটা গুরুতর সমস্যা। এরপরে আর কি আছে? সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, অবজেক্ট বসালাম, আর অতিরিক্ত যা আছে এগুলো এক এক করে বসাবো। বর্তমান সমাজে, সো বর্তমান সমাজে ইংরেজি কি? বর্তমান সমাজে মানে ইংরেজি, এই সমাজে ইংরেজি কি? এই দেখো এখানে এ আছে, বাংলা বাক্যের শেষে এ উচ্চারণ মানে কি? এটা কোন প্রিপজিশনের ব্যবহার বলো? পড়িয়েছি ইন এর ব্যবহার, ইন, তাই তো? তাহলে ইন বর্তমান সমাজে মানে হচ্ছে today's society, এটা দিতে পারো, আরেকটা দিতে পারো, ওটাও বলতেছি, in today's society। হ্যাঁ, টুডেস সোসাইটি বা টুডেস এর পরিবর্তে তুমি এখানে দিতে পারো মডার্ন সোসাইটি, মডার্ন, তুমি বলতে পারো মডার্ন মানে তো ভাই আধুনিক, আধুনিক সমাজে। সো আধুনিক বর্তমান সমাজটা কি? আজকের এই সমাজটা কি? আধুনিক সমাজ, ঠিক আছে? সো আধুনিক সমাজ মানেই হচ্ছে বর্তমান সমাজ, বর্তমান সমাজ মানে আধুনিক সমাজ, সেম আর কি। তো এখানে মডার্ন সোসাইটিও দিতে পারো। তাহলে কি হয়ে গেল? ফুড অ্যাডাল্টারেশন ইজ এ সিরিয়াস প্রবলেম ইন টুডেজ সোসাইটি বা ইন মডার্ন সোসাইটি, বর্তমান সমাজে বা আধুনিক সমাজে এটা হচ্ছে একটা গুরুতর সমস্যা। সো এই জিনিসটা ট্রান্সলেশন কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার আমি মুছে দিলাম এটা, হ্যাঁ মুছে দিলাম, এখানে জায়গা নাই তো। দেখো এরপরে আমরা পরেরটা করি, কি বলছে? অসাধু ব্যবসায়ীরা, হ্যাঁ অসাধু ব্যবসায়ীরা বেশি লাভ করতে খাবারে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে থাকে। আচ্ছা যাই হোক, আমার প্রথমে কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোথায়? নরমালি বাংলা বাক্যের শুরুতে থাকে, আর সাবজেক্ট পাওয়া যায় কে বা কারা দ্বারা কোশ্চেন করলে, রাইট? কে বা কারা দ্বারা কোশ্চেন করলে, হ্যাঁ তোমাদেরকে একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। তুমি এখানে কোশ্চেন করো, কারা কারা হচ্ছে বেশি লাভ করতে খাবারে বিভিন্ন উপাদান মিশিয়ে থাকে? কারা মিশিয়ে থাকে? কারা? অসাধু ব্যবসায়ীরা। সো অসাধু ব্যবসায়ীরা হচ্ছে আমার এই বাক্যের সাবজেক্ট। সো অসাধু ব্যবসায়ীরা ইংরেজি কি? অসাধু, অসাধু মানে হচ্ছে তোমার ডিসঅনেস্ট, মানে অসৎ, অসাধু মানে অসৎ, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট মানে অসাধু ব্যবসায়ীরা। অনেকে বিজনেসম্যান দিয়েছে, বিজনেসম্যান দিতে পারো, সমস্যা নাই, অথবা ট্রেডার্স দিতে পারো, ট্রেডার্স, ট্রেডার মানে ব্যবসায়ী, হ্যাঁ। তো ডিসঅনেস্ট ট্রেডার্স, অসাধু ব্যবসায়ীরা। আচ্ছা এখন আমার কি লাগবে? ভার্ব। বাংলা বাক্যের শেষে ভার্ব থেকে, এই যে মিশিয়ে থাকে, মিশিয়ে থাকে মানে মেশায়। অসাধু ব্যবসায়ীরা বেশি লাভ করতে খাবারে বিভিন্ন ক্ষতিকর উপাদান মেশায়। সো এইখানে এই যে মেশায়, মিশিয়ে থাকে, এটা হচ্ছে নরমালি আমার এখানে কি? ভার্ব। তাহলে মেশানো ইংরেজি কি? মিক্স, মিক্স মানে মেশানো, রাইট? তাহলে হবে যে ডিসঅনেস্ট ট্রেডার্স মিক্স, মেশায়, মেশায়। আচ্ছা এবার কি মেশায়? সাবজেক্ট বসাইলা, ভার্ব বসাইলা, লাগবে কি? অবজেক্ট। কি কাকে কাদেরকে দ্বারা কোশ্চেন করো? অবজেক্ট পাওয়া। তুমি কোশ্চেন করো কি মেশায়? বিভিন্ন ক্ষতিকর উপাদান, এইটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। বিভিন্ন ক্ষতিকর উপাদান, তাহলে ইংরেজি কি? বিভিন্ন মানে হচ্ছে ডিফারেন্ট, হ্যাঁ বিভিন্ন মানে কি? ডিফারেন্ট, ডিফারেন্ট। ক্ষতিকর, ক্ষতিকর ইংরেজি কি? হার্মফুল, তাই না? হার্ম
ফুল, ওকে, HARMFUL, ফুল, হার্মফুল। ডিসঅনেস্ট ট্রেডার্স মেশায় ডিফারেন্ট হার্মফুল বিভিন্ন ক্ষতিকর উপাদান, ইংরেজি কি সাবস্ট্যান্সেস, সাবস্ট্যান্সেস ইউজ করতে পারো বা তুমি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে পারো, ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে, তোমার ভোকাবুলারি জানতে হবে নরমালি, বাদ বাকি সব পারবা। ডিসঅনেস্ট ট্রেডার্স মিক্স ডিফারেন্ট সাবস্ট্যান্সেস বা ইনগ্রেডিয়েন্টস, হ্যাঁ, মেশায়। আচ্ছা গেল, সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, অবজেক্ট, এখন বাদ বাকি যা আছে এগুলো তুমি এক এক করে করবে। এখন এই জিনিসটা একটু দেখো, এখানে আছে বেশি লাভ করতে, তোমাদের বলেছিলাম বাংলা বাক্যে যদি এরকম তে থাকে, কি থাকে, তে থাকা মানে এটা হচ্ছে টু প্লাস ভার্বের ব্যবহার, ইনফিনিটিভের ব্যবহার। হ্যাঁ, বেশি লাভ করতে মানে এটা ইনফিনিটিভের ব্যবহার, টু প্লাস ভার্ব। তো এটা নরমালি একটু পরে বসায়। আমাদের এখানে যেহেতু আছে যে তোমার হচ্ছে কি মেশাই, এই যে বিভিন্ন উপাদান মেশাই, তো কার সাথে মেশাই সেই জিনিসটা আগে উল্লেখ করে দিতে হবে না, যে খাবারে, খাবারে তো মেশানো মানে হচ্ছে তোমার মিক্স সামথিং ইনটু সামথিং বা মিক্স সামথিং উইথ সামথিং, যে কোনো একটা ব্যবহার করতে পারো। এখানে তুমি উইথ ব্যবহার করতে পারো, আবার ইনটু ব্যবহার করতে পারো, সমস্যা নেই। মেশাই কি উইথ ফুড, খাবারের সাথে মেশাই, খাবারের সাথে মেশাই। তাহলে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষতিকর উপাদান খাবারের সাথে মেশায়। এবার এই জিনিসটা আর কি বাকি আছে, এই জিনিসটা বাকি আছে বেশি লাভ করতে, বেশি লাভ করতে। হ্যাঁ হ্যাঁ, এই যে তে থাকা, বাংলা বাক্যে তে থাকা, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম যাতে একটা বই কিনতে, এই যে একটা বই কিনতে মানে টু বাই এ বুক, ইনফিনিটিভের ব্যবহার। ওকে, সো এখানে তুমি আগে টু বসাও, এবার ভার্ব বসাইতে হবে লাভ করতে। এখানে ভার্ব কোনটা? আচ্ছা, লাভ করা, লাভ করা এটার ইংরেজি কি আসলে? লাভ করা ইংরেজি হচ্ছে মেক প্রফিট। মেক প্রফিট মানে হচ্ছে লাভ করা। সো এখানে যত বেশি আছে তো আমি এখানে দিব লাভ করতে, সো টু মেক। এখানে যেহেতু আছে বেশি লাভ করতে, তাহলে এখানে আরেকটা ওয়ার্ড তোমার যুক্ত করতে হবে, সেটা হচ্ছে মোর অথবা হায়ার, যে টু মেক মোর প্রফিট, বেশি লাভ করতে, বেশি লাভ করতে, টু মেক মোর প্রফিট, প্রফিট, বেশি লাভ করতে। বা এখানে তুমি মোরের জায়গায় হায়ারও দিতে পারো, যে উচ্চ লাভ করতে, বেশি লাভ করতে আর কি। হ্যাঁ, সো এই যে হয়ে গেল আমাদের ট্রান্সলেশনটা, অসাধু ব্যবসায়ীরা এই করে। ওকে, বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আর কি আছে? ফলে। ফলে মানে কি? ফলে মানে কি? তোমাদের যাদের কানেক্টর পড়াইছি, ফলে মানে হচ্ছে তোমার এ কারণে, হ্যাঁ, ফর দিস রিজন, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স ব্যবহার করতে, যে কোনো একটা ব্যবহার করতে, কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারো। ফলের ইংরেজি অনেক কিছু আছে, অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যে কোনো একটা ইচ্ছা ব্যবহার করতে পারো। সো আমি এখানে ধরো দিলাম যে অ্যাজ এ রেজাল্ট দিলাম, তোমরা যেটা ব্যবহার করো নর্মালি বেশি, অ্যাজ আ রেজাল্ট। অ্যাজ আ রেজাল্ট মানে কি? ফলস্বরূপ বা কনসিকুয়েন্টলি, যে কোনো একটা, অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হয়, এটা মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে। এটার ইংরেজি করো তো, এটা, এটা মানে কি? ইট, ইট, অ্যাজ এ রেজাল্ট ইট, এটা কি মানে? এটা আমার সাবজেক্ট আর কি, এখানে এটা সাবজেক্ট, এটা মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত, কোন জিনিসটা? এটা, তাহলে ইট বসালাম। এখন ভার্ব লাগবে, ভার্ব কি? প্রভাবিত করা। প্রভাবিত করা ইংরেজি কি? আফেক্ট। আফেক্ট মানে কি? প্রভাবিত করা। এখন এটা যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এটা স্বাস্থ্যকে প্রভাবিত করে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস যুক্ত হয়। সো অ্যাজ এ রেজাল্ট, বা তুমি এখানে কনসিকুয়েন্টলি ইউজ করতে পারো, কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি ইট অ্যাফেক্টস, এটা প্রভাবিত করে। আচ্ছা, কাকে প্রভাবিত করে বা কোন জিনিসটাকে প্রভাবিত করে? সাবজেক্ট বসালে ভাব লাগবে, মানুষের স্বাস্থ্যকে। কাকে প্রভাবিত করে? মানুষের স্বাস্থ্যকে। হ্যাঁ, কাকের উত্তরে মানুষের স্বাস্থ্য আসতেছে, তাহলে এই জিনিসটা বসায় দাও। ইট অ্যাফেক্টস, কি বসে, কি হবে এখানে? মানুষের স্বাস্থ্য, তাহলে পিপলস হেলথ, পিপলস হেলথ। এখানে র আছে না, র এর কারণে এখানে অ্যাপোস্ট্রফি এস হয়েছে, মানুষের স্বাস্থ্য, পিপলস হেলথ। কনসিকুয়েন্টলি ইট অ্যাফেক্টস পিপলস হেলথ, এটা মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে, এবং, এবং মানে কি? এন্ড, এবং নানা ধরনের রোগের সৃষ্টি করে। হ্যাঁ, নানা ধরনের রোগের সৃষ্টি করে। দেখো এখন এন্ড এর পরে কি বসবে? ডিরেক্ট ভার্ব বসবে, কারণ এন্ড যুক্ত যে অংশ, এটার উভয় পার্টের সাবজেক্ট একই, মানে এটা স্বাস্থ্যকে প্রভাবিত করে, আবার এটাই নানা রোগের সৃষ্টি করে, রাইট? তোমাদেরকে বুঝিয়েছিলাম এন্ড বাট ওয়ারের যে ব্যবহারটা। আচ্ছা, তাহলে ইট অ্যাফেক্টস পিপল হেলথ এন্ড কি? নানা ধরনের রোগের সৃষ্টি করে। এখানে ভার্ব লাগবে, সৃষ্টি করাটা হচ্ছে ভার্ব, তাহলে সৃষ্টি করা ইংরেজি কি? কজ। and causes, it affects people health and causes, হ্যাঁ, সৃষ্টি করে বা ঘটায়, হ্যাঁ, নানা ধরনের রোগ, নানা ধরনের রোগের সৃষ্টি করে। হ্যাঁ, নানা ধরনের ইংরেজি কি? ধরন মানে কি? কাইন্ডস। ধরন মানে কি? কাইন্ডস মানে হচ্ছে ধরন, ধরন মানে প্রকার আর কি, কাইন্ডস। সো নানা ধরনের ইংরেজি কি? ডিফারেন্ট কাইন্ডস অফ, ডিফারেন্ট কাইন্ডস অফ। নানা ধরনের ইংরেজি কি? ডিফারেন্ট
ডিফারেন্ট কাইন্ডস অফ, নানা ধরনের কি রোগের, তাই না? তাহলে ডিজিজ লিখো, ডিজিজ। ডিজিজ বানান অনেকে পারে না, দেখো ডিজিজ বানান যাদের ভুল হয় তাদের আজকে শেখাই দেবো, আর ভুল হবে না। দেখো এখানে হচ্ছে ডিজ ইজ, আমার আগে ভুল হইতো। দেখো এখানে মেন শব্দটা হচ্ছে তোমার এই যে ইজ, এই যে এখানে একটা শব্দ আছে ইজ, ইজ মানে হচ্ছে তোমার স্বস্তি, আরাম। হ্যাঁ, ইজ ইজ মানে কি স্বস্তি, আরাম। আর এটার সাথে একটা ডিজ লাগাই দিছে, ডিজ ইজ মানে হচ্ছে অস্বস্তি, হ্যাঁ, অশান্তি। তো যখন কোনো মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয় তখন সে নর্মালি অস্বস্তিতে থাকে। সো এই হচ্ছে ধারণা বা এই জিনিসটাকে সামনে রেখে ডিজিজ শব্দের অর্থ করা হয় হচ্ছে রোগ বা ব্যাধি, রোগ ব্যাধি। ঠিক আছে, তাহলে ইজ এর আগে ডিজ লাগাই দিছে, ডিজ ইজ। ওকে, তাহলে কি হয়? ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজ। তাহলে কনসিকুয়েন্টলি ইট অ্যাফেক্টস পিপলস হেলথ অ্যান্ড কজেস ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজ, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। এই তো হয়ে গেল। সো এইভাবে আর কি তোমাদের ট্রান্সলেশন গুলো করতে হবে। ঠিক আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজেস হবে, এখানে একটু ভুল হয়েছে, একটা এস যুক্ত হবে। বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের রোগ মানে কি একটা রোগ না, অনেকগুলো রোগ, তো এই জন্য ডিজিজেস হবে, এখানে একটা এস হবে। আচ্ছা, এখন বলতেছে যে বিশেষ করে মানে কি? স্পেশালি, তাই না? স্পেশালি মানে হচ্ছে বিশেষ করে, বিশেষভাবে। স্পেশালি বিশেষভাবে দুধ, ফল, মশলা এবং তোমার হচ্ছে কি মিষ্টি জাতীয় খাবারে ভেজাল বেশি দেখা যায়। দেখো যে এখানে বলতেছে যে এই খাবারগুলোতে ভেজাল বেশি দেখা যায়। হ্যাঁ, এটা বলো তো, এটা কি অ্যাক্টিভ সেন্টেন্স না প্যাসিভ সেন্টেন্স? বলো। বেশি দেখা যায়, কে দেখে? এটা কি এখানে আছে? সাবজেক্ট আছে এখানে? নাই, তার মানে এটা কিন্তু প্যাসিভ। এটা কি প্যাসিভ? হ্যাঁ, দেখা যায়। তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ পড়াই। আচ্ছা দেখো এখানে বলতেছে যে এই জিনিসগুলোতে হচ্ছে তোমার কি ভেজাল বেশি দেখা যায়, ভেজাল দেখা যায়। তার মানে এখানে কি ভেজাল জিনিসটা দেখার কাজটা করতেছে না, মানে এখানে কে দেখতেছে এই কাজটা নাই, কে দেখার কাজটা করতেছে নাই, সাবজেক্ট নাই আর কি। তার মানে এটা হচ্ছে প্যাসিভে আছে। ওকে, তাহলে কোন জিনিসটাকে দেখা যায় প্যাসিভের নিয়ম অনুযায়ী করতে হবে। সো প্যাসিভের নিয়ম অনুযায়ী দেখো কোন জিনিসটাকে দেখা যায়, আমি তোমাদের পড়িয়েছি, ক্লাসগুলো অবশ্যই করবা, নাহলে বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, সো ভেজাল, কোন জিনিসটা ভেজাল? তাহলে ভেজাল, এই যে অ্যাডাল্ট্রেশন মানে ভেজাল। ভেজাল কি দেখা যায়, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। এখন প্যাসিভের ক্ষেত্রে যেটা হয় যে বাক্যটা যে টেন্স আছে তার পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব বসে। সো এখানে হচ্ছে বেশি দেখা যায়, প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, এর পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর। তাহলে এখানে কি হবে? অ্যাডাল্ট্রেশন যেহেতু সিঙ্গেল, তাই এখানে ভার্ব হবে সিঙ্গেল, ইজ। হ্যাঁ, অ্যাডাল্ট্রেশন ইজ। আর হচ্ছে মেইন যে ভার্ব ওটা 3 নম্বর ফর্ম হয়। সো দেখা যাওয়া, এটার ইংরেজি দেখা, ইংরেজি কি? সি ভার্বের 3 নম্বর ফর্ম কি? সিন। হ্যাঁ, তাহলে অ্যাডাল্ট্রেশন ইজ সিন, ভেজাল দেখা যায়, ভেজাল দেখা যায়। আচ্ছা, কোথায় দেখা যায়? এই যে দুধ, ফল, মশলা ও মিষ্টি জাতীয় খাবার, এই জিনিসটা এখন বসায় দাও। এখানে হচ্ছে তোমার দেখো আছে, এখানে খাবারে এ আছে, এ থাকা মানে এটা ইনের ব্যবহার। এখানে কি হবে? ইন কোথায়? দুধ, তাহলে মিল্ক, ইন মিল্ক। তারপরে কি? ফল, ফ্রুটস। ঠিক আছে, আচ্ছা, দুধে দেখা যায়, খাবারে ফলে দেখা যায়। তারপর কি? মশলা, স্পাইসেস। আচ্ছা, মশলায় দেখা যায়। এরপর কি? মিষ্টি জাতীয় খাবার, মানে মিষ্টি জাতীয় খাবার মানে হচ্ছে সুইটস। ওকে, তাহলে স্পেশালি অ্যাডাল্ট্রেশন ইজ সিন ইন মিল্ক, ফ্রুটস, স্পিসিস অ্যান্ড, আচ্ছা এখানে শেষেরটার আগে তো অ্যান্ড হবে, এখানে একটা অ্যান্ড যুক্ত হবে, অ্যান্ড সুইটস, মিষ্টিতে দেখা যায়, মিষ্টি জাতীয় খাবারে মানে মিষ্টিতে দেখা যায়। ওকে, ঠিক আছে, এই হয়ে গেল। বেসিকলি মানে সাধারণত। ঠিক আছে, এখানে বলছে বিশেষ করে মানে স্পেশালি, বিশেষভাবে, বিশেষ করে মানে স্পেশাল। হ্যাঁ, বেসিকলি, জেনারেলি, নরমালি মানে হচ্ছে তোমার সাধারণত। ওকে, আচ্ছা, এখন এখানে বলছে অনেক সময় মানুষ না জেনেই এসব ভেজাল খাবার গ্রহণ করে এবং অসুস্থ হয়ে পড়ে। দেখো কি বলছে? অনেক সময় মানে কি? মোস্ট অফ দ্য টাইম, রাইট? অনেক সময় মানে কি? মোস্ট অফ দ্য টাইম, বা অফেন ব্যবহার করতে পারো। অনেক সময় মানে কি? প্রায় সময়। সো অফেন ব্যবহার করতে পারো তুমি এখানে, OFTEN, অফেন ব্যবহার করতে পারো। মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করতে পারো, মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে, অনেক সময় কি হয়? মানুষ না জেনেই এসব ভেজাল খাবার গ্রহণ করে। আচ্ছা, আমার প্রথমে লাগবে সাবজেক্ট। এই যে মানুষ হচ্ছে সাবজেক্ট, মানুষ গ্রহণ করে, মানুষ সাবজেক্ট। তাহলে পিপল। ভার্ব কোথায়? এই যে গ্রহণ করাটা হচ্ছে ভার্ব। এখন খাবার গ্রহণ করা ইংরেজি হচ্ছে কনজিউম ফুড। ওকে, কনজিউম, CON
কনজিউম, ভালো ইংরেজি হচ্ছে কনজিউম। তুমি এখানে গ্রহণ করার অর্থে টেকও দিতে পারো, সমস্যা নাই। টেক দিলে একটু লো লেভেল হয়, বাট তোমার বাক্য হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, অফেন বা মোস্ট অফ দ্য টাইম পিপল কনজিউম বা হচ্ছে টেক, মানুষ গ্রহণ করে। কি গ্রহণ করে? অবজেক্ট লাগবে, কি? এসব ভেজাল খাবার। এসব মানে কি? দিস, রাইট? দিস। এসব মানে কি? দিস। ওইসব মানে দোজ। দিস, এইসব ভেজাল খাবার। মানে ভেজাল খাবার ইংরেজি কি? অ্যাডাল্ট্রেটেড ফুড। অ্যাডাল্ট্রেটেড ফুড, অ্যাডাল্ট্রেটেড ফুড। এসব ভেজাল খাবার গ্রহণ করে, হ্যাঁ, কি? না জেনেই। না জেনে ইংরেজি কি? না জেনে মানে হচ্ছে আননোয়িংলি। আননোয়িংলি মানে না জেনে। আননোয়িংলি, বা তুমি দিতে পারো উইদাউট নোয়িং ইট, দিতে পারো। মানে না জেনেই মানে কি? না জানা ব্যতীত, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি এখানে দিতে পারো উইদাউট নোয়িং ইট বা আননোয়িংলি, যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই, ঠিক আছে? এবার কি? এবং অসুস্থ হয়ে পড়ে। এবং মানে কি? এন্ড। অসুস্থ হয়ে পড়া মানে কি? অসুস্থ পড়া ইংরেজি কি? ফল ইল মানে অসুস্থ হয়ে পড়া। ওকে, ফল ইল, এই যে ফল ইল, অসুস্থ হয়ে পড়ে, শেষ। হ্যাঁ, এখানে যেহেতু বলছে বেশি দেখা যায়, সে তুমি ওয়াইডলি দিতে পারো, না দিলেও হবে না, সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? তোমার বাক্য হয়ে যাবে। এবার দেখো, এবার বলতেছে তাই। তাই মানে কি? সো। হ্যাঁ, সো তাই খাদ্যে ভেজাল রোধে সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়। যে অবশ্যই কোনো কিছু করতে হবে, এটা কিন্তু মাস্টের ব্যবহার, তাই না? মাস্ট মানে কি? অবশ্যই কোনো কিছু করতে হবে। সো আচ্ছা, কাকে করতে হবে? দেখো, কে করবে? মানে এই যে তোমার পদক্ষেপ গ্রহণটা কে করবে? সাবজেক্ট কে? সরকার। এই যে সরকার, তার মানে সো দ্য গভর্নমেন্ট, সো দ্য গভর্নমেন্ট সরকারকে অবশ্যই গ্রহণ করতে। অবশ্যই মানে মাস্ট। অবশ্যই মানে কি? মাস্ট। অবশ্যই করতে হবে মানে মাস্ট। আচ্ছা, এবার মেইন ভার্ব লাগবে। ভার্ব কোথায়? যে গ্রহণ করা ভাব, গ্রহণ করাটা হচ্ছে ভার্ব। সো দ্য গভর্নমেন্ট মাস্ট টেক, অবশ্যই গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? কঠোর পদক্ষেপ। কঠোর পদক্ষেপ মানে হচ্ছে, কঠোর ইংরেজি কি? স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে কি? কঠোর। পদক্ষেপ ইংরেজি স্টেপস বা মেজার্স, একটা দিলেই হচ্ছে। MEASURES, মেজার্স, একটা দিলে হবে। হ্যাঁ, যে সো দ্য গভর্নমেন্ট মাস্ট টেক স্ট্রিক্ট স্টেপস বা মেজার্স। হ্যাঁ, তোমার হচ্ছে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর কি বাকি আছে আমার এখানে? বাকি আছে এই যে খাদ্যে ভেজাল রোধে। খাদ্যে ভেজাল রোধে মানে খাদ্যে ভেজাল রোধ করতে। হ্যাঁ, করতে, এই যে তে মানে বুঝে নিতে হবে, এটা ইনফিনিটিভ ব্যবহার। হ্যাঁ, ইনফিনিটিভ ব্যবহার। তে আসতেছে না, এখানে আছে খাদ্য ভেজাল রোধে, মানে খাদ্য ভেজাল রোধ করতে। তো তে মানে ইনফিনিটিভ ব্যবহার, টু প্লাস ভার্বের ব্যবহার, টু হবে এখানে। তাহলে টু, রোধ করা ইংরেজি কি? প্রিভেন্ট। এই যে টু প্লাস ভার্ব, PREVENT, টু প্রিভেন্ট কি? খাদ্য ভেজাল মানে ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন। সো হবে সো দ্য গভর্নমেন্ট মাস্ট টেক স্ট্রিক্ট স্টেপস বা মেজার্স টু প্রিভেন্ট ফুড অ্যাডাল্ট্রেশন। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে আমরা কি বলতেছে, এবার আর কি আছে বলছে, তাছাড়া জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। দেখো, এই যে কোনো কিছু করা প্রয়োজন, এই জিনিসটা শিখে ফেলো। তাছাড়া মানে কি? বিসাইডস, তাই না? বিসাইডস মানে কি? তাছাড়া, বা দেয়ারফর ব্যবহার করতে পারো। বিসাইডস, তাছাড়া, এছাড়া। হ্যাঁ, জনগণের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আচ্ছা, কোনো কিছু করা প্রয়োজন, এই অর্থে তোমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারো, ইটস নেসেসারি বা ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইটস ইম্পর্ট্যান্ট বা NECESSARY, নেসেসারি, এগুলো ইউজ করতে পারি। ইটস ইম্পর্ট্যান্ট বা নেসেসারি টু মানে কোনো কিছু করা প্রয়োজন। মানে টু এর পরে ভার্ব বসবে। সো ইটস ইম্পর্টেন্ট বা নেসেসারি টু, এটা করা প্রয়োজন, মানে এটা তুমি ব্যবহার করতে। এখানে বলছে না, জনগণের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন মানে কোনো কিছু করা প্রয়োজন। তাহলে এখানে কি হবে? ইটস ইম্পর্টেন্ট বা নেসেসারি টু, হ্যাঁ আমি এটা লিখলাম। বিসাইড আছে, ধরো এটার পরে এটাই আছে, বিসাইডস, এছাড়া, ইটস ইম্পর্টেন্ট বা নেসেসারি টু, এটা প্রয়োজন। কি প্রয়োজন বলতো? মানে টুর পরে ভার্ব বলবে, সচেতনতা বৃদ্ধি, বৃদ্ধি করাটা ভার্ব। তাহলে ইটস ইম্পর্টেন্ট বা নেসেসারি টু ইনক্রিজ, বৃদ্ধি করা প্রয়োজন। কি বৃদ্ধি করা প্রয়োজন? সচেতনতা। টু ইনক্রিজ অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন জনগণের মধ্যে হচ্ছে তোমার
বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করি, দুইজনের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করি, অনেকের দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে আমরা অ্যামাং ব্যবহার করি। সো আমরা এখানে কি ব্যবহার করব? অ্যামাং ব্যবহার করব। সো ইটস ইম্পর্টেন্ট নেসেসারি টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যামাং মধ্যে পিপল। হয়ে গেল। তাহলে ইটস ইম্পর্টেন্ট নেসেসারি টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এটা প্রয়োজন। এটাকে আরেকভাবে করা যায়, কোনো কিছু করা প্রয়োজন অর্থে সামথিং নিডস টু বি ডান, এটাও করা যায়। হ্যাঁ, সামথিং নিডস টু বি ডান এটাও করা যায়। সামথিং, দেখো কোনো কিছু করা প্রয়োজন অর্থে এই স্ট্রাকচারটাও ব্যবহার করা যায়। সামথিং নিডস টু বি ডান। যেমন আমি বললাম যে আমার মোবাইলটা ঠিক করা প্রয়োজন। কি বললাম? আমার মোবাইলটা ঠিক করা প্রয়োজন, মানে মাই ফোন, হ্যাঁ, এই যে নিডস টু বি, তাহলে নিডস, মাই ফোন নিডস প্রয়োজন, টু বি রিপেয়ার্ড। এই যে ডান মানে এখানে ভার্বের 3 নং ফর্ম, রিপেয়ার মানে ঠিক করা, তাই না? রিপেয়ার্ড হয়ে গেল। কি হলো? যে মাই ফোন, আমার ফোন নিডস টু বি রিপেয়ার্ড, আমার ফোনটা ঠিক করা প্রয়োজন। এটা তোমরা ব্যবহার করতে পারো। সামথিং নিডস টু বি ডান মানে কোনো কিছু করা প্রয়োজন। খুবই স্মার্ট একটা স্ট্রাকচার। ওকে, আবার আমি বললাম যে কি সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, রাইট? তাই আমি বললাম যে পাবলিক অ্যাওয়ারনেস বা অ্যাওয়ারনেস নিডস টু বি ইনক্রিজড, সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। অ্যাওয়ারনেস নিডস টু বি ইনক্রিজড, সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন among people, ঠিক আছে? আবার আমি বললাম যে হচ্ছে যেমন আমি বললাম যে আমার বন্ধুকে হাসপাতালে নিয়ে মানে হসপিটালাইজ করা প্রয়োজন। হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। সো এটার ইংরেজি কি হবে? মাই ফ্রেন্ড, তোমরা শর্টকাটে কিভাবে লিখো জানি? ফ্রেন্ড, FND, রাইট? নাকি বলে লিখলাম? তোমরা তো আবার শর্টকাটে লিখতে খুবই অভ্যস্ত। তো মাই ফ্রেন্ড, আমার বন্ধু, এই যে নিডস, my friend needs to be hospitalized কি হলো? my friend needs to be hospitalized, আমার বন্ধুকে মানে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন বা হসপিটালাইজ করা প্রয়োজন। হসপিটালের ভার্ব হচ্ছে হসপিটালাইজ, মানে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া। ওকে, যাই হোক, এই হচ্ছে আরেকটা স্ট্রাকচার, এটাও তোমরা ইউজ করতে পারো। এবার কি বলতেছে? পরে কি আছে আমাদের? পরে আরো একটা প্র্যাকটিস আছে নরমালি, তো এটা করাবো প্র্যাকটিস। গাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলতেছে? গাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ সুন্দর রাখে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। হ্যাঁ, কিন্তু বর্তমানে মানুষ নির্বিচারে গাছ কেটে ফেলছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলো যত্ন নেওয়া। এই জিনিসটা তোমরা নিজেরা করে ফেলবা, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা তোমরা করবা এবং হচ্ছে অনেকদিন গ্রুপে পোস্টস দাও না, সো এখানে হচ্ছে পোস্টস দিয়ে দিবা। এটা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা, খুবই সহজ। আগে যেটা করলাম ওইটার থেকে এটা খুবই সহজ, এবং এখানে অ্যান্সারটা দেওয়া আছে, মিলাই নেবা পরে। ওকে, যাই হোক, এখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ হচ্ছে এই যে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছি, তার মানে কি আমি বিভিন্ন প্যাসেজ লিখবো, প্যারাগ্রাফ লিখবো। তো এই লেখার নিয়মটা যারা SSC এবং HSC তে আছো বা চাকরি পরীক্ষার্থী যারা আছেন আর কি, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, প্যারাগ্রাফ লেখার নিয়ম। আমরা আজকে প্যারাগ্রাফ লেখার একদম স্ট্যান্ডার্ড একটা নিয়ম শিখবো, ইন্টারন্যাশনালি, যেটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনালি ইভালুয়েটেড। ওকে, যেটা হচ্ছে তোমার আন্তর্জাতিকভাবে মূল্যায়িত হয়। সো হ্যাঁ, তাহলে প্যারাগ্রাফ লেখার নিয়ম দেখো। প্যারাগ্রাফে কয়টা অংশ থাকে? প্যারাগ্রাফে মূলত 3টা অংশ থাকে। একটা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে হচ্ছে দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের প্রথম বাক্যটা। আর এই বাক্যটা সবথেকে গুরুত্বপূর্ণ। যে টপিক সেন্টেন্স লিখতে পারবে ঠিকঠাক, সে ইজিলি খুব সুন্দর একটা প্যারাগ্রাফ উপস্থাপন করতে পারবে বা সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারবে এবং ফুল মার্কস সে পরীক্ষায় তুলতে পারবে। সো প্যারাগ্রাফের 3টা অংশ। একটা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে ফার্স্ট সেন্টেন্স। তো আমরা সবগুলো দেখবো, উদাহরণ সহ দেখবো। এরপরে কি আরেকটা কি থাকে? সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্স মানে হচ্ছে টপিক সেন্টেন্সকে ব্যাখ্যা করে, হ্যাঁ, তথ্য উপাত্ত উপস্থাপন করে, উদাহরণ দিয়ে যে বিষয়গুলো লেখা হয় সেগুলো হচ্ছে তোমার সাপোর্টিং সেন্টেন্স। অর্থাৎ এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মূল যে বডিটা, মূল যে অংশটা, এটা। আর 3 নম্বর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, মানে লাস্ট সেন্টেন্স। প্যারাগ্রাফের শেষে যে টপিক, যে শেষে যে সেন্টেন্সটা থাকে, হ্যাঁ, কনক্লুডিং সেন্টেন্স, যেটা
উপসংহারে যেটা থাকে ওইটা হচ্ছে তোমার কনক্লুডিং সেন্টেন্স। তো একটা প্যারাগ্রাফের তিনটা অংশ, হ্যাঁ, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স আর হচ্ছে কি হচ্ছে তোমার কনক্লুডিং সেন্টেন্স। আচ্ছা, এখন এবার হচ্ছে আমরা একটু উদাহরণ দেখি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখো, প্যারাগ্রাফ নরমালি তিন ধরনের হয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, একটা হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। দেখো এইখানে আছে ডেসক্রিপটিভ মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিসের অ্যাডজেক্টিভ? ফ্রম ডেসক্রাইবের, ডেসক্রাইব শব্দের অর্থ হচ্ছে তোমার বর্ণনা করা। কি করা? বর্ণনা করা। সো এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেসক্রিপটিভ, মানে বর্ণনামূলক। বর্ণনামূলক প্যারাগ্রাফ মানে যখন কোন একটা বিষয়কে বর্ণনা করতে হয়, ব্যাখ্যা করতে হয়, এক্সপ্লেইন করতে হয়, হ্যাঁ, তখন সেটা হয়ে যায় ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। বা কোন একটা বিষয়কে ব্যাখ্যা করতে বলে, কোন একটা বিষয় সম্পর্কে লিখতে বলে, তখন ওইটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ওকে, সো আমাদের এখানে একটা টপিক রয়েছে কি, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী। এটা হচ্ছে এইচএসসিদের জন্য বেশি ইম্পর্টেন্ট, মানে বেশিরভাগ টাইমে আসে আর কি এটা, ঠিক আছে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী। আদর্শ শিক্ষার্থী সম্পর্কে আমাকে এখানে লিখতে হবে, ডিসক্রাইব করতে হবে। একজন আদর্শ শিক্ষার্থীকে, তার সম্পর্কে আমাকে এখানে এক্সপ্লেইন করতে হবে, আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এখন প্রথমে দেখো তোমরা যে জিনিসটা ভুল করো সেটা হচ্ছে যখন তোমাদের কোনো বিষয় লিখতে দেওয়া হয়, হ্যাঁ, বা তোমরা যখন কোনো বিষয় লিখতে বসো, তখন তোমাদের মাথায় অনেক রকম এলোমেলো চিন্তা থাকে, এবং এই এলোমেলো চিন্তাগুলোকে মনে যা আসে সেগুলো একটা একটা করে লিখতে থাকো। তো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে তোমার মনে যা আসতেছে এক এক করে লিখতে আসো, তো একই কথা বারবার লিখতেছো, ঘুরায় পাশে একই কথা, নতুন কিছু আনতে পারতেছো না, বা তোমার প্যারাগ্রাফের কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা, সিকোয়েন্স নাই, ঠিক আছে, মনে যা আসতেছে তাই লিখে দিচ্ছ। এইভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায় না। সো একটা ভালো হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাকে অবশ্যই 5 মিনিট আগে ভাবতে হবে। কি করতে হবে? 5 মিনিট ব্রেইন স্টর্ম করতে হবে, 5 মিনিট ভাবতে হবে। যেমন তোমার এখানে দিল আদর্শ শিক্ষার্থী, একজন আদর্শ শিক্ষার্থী মানে কি, তার আদর্শ শিক্ষার্থীর গুণাবলী সম্পর্কে তোমার লিখতে হবে। কেন আদর্শ শিক্ষার্থী কে, গুণাবলীগুলো। তাহলে তুমি ভাবো যে তুমি কোন কোন গুণগুলো, তুমি কোন কোন গুণাবলীর বিষয় তুমি লিখতে চাও, ভাবো। হ্যাঁ, তুমি 5-10টা আইডিয়া বের করো, পয়েন্ট বের করে ওইটা টপিক সেন্টেন্সে লিখে ফেলো। মানে টপিক সেন্টেন্সে তুমি কি লিখবা, পুরো প্যারাগ্রাফে যে বিষয় লিখতে চাও সেই বিষয়গুলো টপিক সেন্টেন্সে লিখে দিবা। এবার এক এক করে ব্যাখ্যা করো। বিষয়টা দেখো, যেন একজন আদর্শ শিক্ষার্থী। সো আমার এখানে টপিক সেন্টেন্স কি আছে, যে an ideal student, একজন আদর্শ শিক্ষার্থী, আছে certain qualities, হ্যাঁ, নির্দিষ্ট কিছু গুণাবলী, দ্যাট যেগুলো বলতে যে গুণাবলীগুলো মেক হিম সাকসেসফুল, তাকে সফল করে, এন্ড রেসপেক্টেড, এবং সম্মানিত করে। সাসাস যেমন, মানে সেই গুণাবলী কি কি সেগুলো এখানে বর্ণনা করতেছে। কি, এই যে আমি ভেবেছি প্রথমে যে আমি কোন কোন বিষয় লিখবো, ডিসিপ্লিন, ডেডিকেশন, উৎসর্জন, ইগারনেস টু লার্ন, শেখার প্রতি আগ্রহ, এন্ড গুড ক্যারেক্টার, এবং হচ্ছে ভালো চরিত্র। তো দেখছো টপিক সেন্টেন্সটা কত সুন্দর করে আমি এখানে সাজালাম। আমি প্রথমে 5 মিনিট ভাবলাম, ভেবে আমি 5টা গুণাবলী বের করলাম, যে আদর্শ শিক্ষার্থী সম্পর্কে লিখবো, তাহলে 5টা গুণাবলী কি কি বিষয় আমি লিখবো। তো এই 5টা গুণাবলী মনে করো আমি প্রথম সেন্টেন্সে লিখে দিলাম, যে an ideal student has certain qualities that make him successful and respected, such as discipline, education, eagerness to learn, and good character. ওকে, এইবার হচ্ছে তুমি প্রথমে কি করবা, ডিসিপ্লিন সম্পর্কে লিখবা, তারপর ডেডিকেশন সম্পর্কে লিখবা, তারপর eagerness to learn সম্পর্কে লিখবা, তার যে জানার আগ্রহটা কেমন, কিভাবে সে পড়ালেখা করে। এরপর কি, গুড ক্যারেক্টার, তার ভালো চরিত্র কিভাবে সে বজায় রাখে, এই সম্পর্কে তুমি এবার লিখবা। যেমন এই যে কি লিখলাম, ফার্স্ট অফ অল, প্রথমত, ডিসিপ্লিন ইজ দ্য ফাউন্ডেশন, হ্যাঁ, নিয়মানুবর্তিতা হচ্ছে ভিত্তি অফ হিজ ক্যারেক্টার, তার চরিত্রের একটা ভিত্তি। হি ফলোজ আ প্রপার রুটিন, সে একটা যথাযথ রুটিন মেনেছে। নিয়মানুবর্তিতা মানে কি, যে একদম প্রপার রুটিন অনুযায়ী নিয়ম ফলো করে জীবনযাপন করে। অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি অ্যান্ড অবেস স্কুল রুলস উইদাউট ফেল, কোনো ব্যর্থতা ছাড়াই সে হচ্ছে নিয়মিত ক্লাসে তোমার কি করে, উপস্থিত থাকে, হ্যাঁ, স্কুলের নিয়ম নীতিমালাগুলো মেনে চলে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে বা যার ফলে, হি ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় কি সময়নিষ্ঠ থাকে, অ্যান্ড রেসপন্সিবল, দায়িত্বশীল থাকে। এবার কি, আমি ডিসিপ্লিন সম্পর্কে লিখলাম, এবার লিখবো ডেডিকেশন সম্পর্কে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ডেডিকেশন প্লেস এ ভাইটাল রোল ইন শেপিং ফিউচার। দেখো নর্মালি তুমি যদি টপিক সেন্টেন্সটা খুব ভালো করে লিখতে পারো, হ্যাঁ, সো টিচার যখন তোমার টপিক সেন্টেন্সটা পড়বে তখন তোমার বাকিগুলো না পড়ে দেখা যাবে অনেক ক্ষেত্রে নাম্বার দিয়ে যাবে, কারণ যে ছেলে টপিক সেন্টেন্স লিখতে পারবে ভালো করে, হ্যাঁ, এই নাম্বার এমনিতেই পাবে। সো আমাদের ভার্সিটিতে নর্মালি আমি যে প্যারাগ্রাফের যে লেখার নিয়মটা, এটা আমি ভার্সিটিতে শিখছিলাম। আমাদের যে স্যার ছিলেন হাবিবুল্লাহ স্যার, আর বশির স্যার ছিলেন আর কি। তো নর্মালি এটা শেখাচ্ছিল বশির স্যার,
তো উনি হচ্ছে প্যারাগ্রাফ লেখার নিয়ম শেখাইছিল, যে প্রথমে টপিক সেন্টেন্স লিখতে হয়, মানে তুমি যে বিষয়ে প্যারাগ্রাফটা লিখবা ওই বিষয়গুলো, ওই পয়েন্টগুলো প্রথম লাইনে লিখে ফেলতে হবে। হ্যাঁ, টপিক সেন্টেন্সে লিখতে হবে, এরপর এক এক করে ব্যাখ্যা করতে হবে। সো এইভাবে তুমি যদি লিখতে পারো ভালো মার্ক ক্যারি করতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে এই যে এক এক করে সব ব্যাখ্যা করছে, এই যে আমার ফুল প্যারাগ্রাফটা এখানে, আর শেষে কনক্লুডিং সেন্টেন্স আছে এই যে এখানে, এই যে ইন কনক্লুশন, এই যে পরিশেষে ডিসিপ্লিন, ডেডিকেশন, ইগারনেস টু লার্ন মেক এ স্টুডেন্ট আইডিয়াল, একজন মানুষকে আদর্শ, একজন শিক্ষার্থীকে আদর্শবান করে তোলে, হুইচ ইন টার্ন, যেটা বিনিময়ে হেল্পস হিম বিকাম সাকসেসফুল অ্যান্ড রেসপেক্টেড অ্যান্ড অ্যাডমায়ার্ড বাই অল। এই ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফ এভাবে লিখতে হয়। এরপর হচ্ছে কি, প্যারাগ্রাফে আরেকটা ধরো হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে হচ্ছে কারণ, কোন একটা জিনিস কেন, কি কারণে হয়, ঘটে, আর সেটার ফলে কি প্রভাব পড়ে এই বিষয়ের প্যারাগ্রাফ। যেমন হচ্ছে তোমার এখানে আছে ডিফরেস্টেশন মানে কি, বন উজাড়, গাছপালা কেটে ফেলা। তাহলে এখানে তোমার লিখতে হবে মানুষ গাছপালা কেন কাটে, কজ লিখতে হবে, কারণগুলো কেন কাটে, এবং এটা গাছপালা কেটে ফেলার ফলে কি ইফেক্ট হয়, কি প্রভাবটা পড়ে, এই বিষয়ে তোমাকে লিখতে হবে। এখন তুমি প্রথমে 5 মিনিট ভাবো যে মানুষ কেন গাছ কাটে, এরকম 3টা পয়েন্ট বের করো। এরপর এটার ফলে কি প্রভাব হয়, পরিবেশে বা বিশ্বে কি ধরনের প্রভাব সৃষ্টি হয়, এটা তুমি বের করে এবার তুমি প্রথম সেন্টেন্সে লিখে ফেলো। যেমন আমি লিখছি কি, ডিফরেস্টেশন মানে এই যে গাছ কেটে ফেলা হ্যাপেন্স, ঘটে, বন উজাড় ঘটে, বননিধন ঘটে, মেইনলি প্রধানত বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কার্যকলাপের কারণে। লাইক যেমন কাটিং ট্রিজ ফর উড, এই যে কাঠার কারণে। মানুষ কেন গাছ কাটে, কাঠের জন্য, ফার্মিং, চাষাবাদের জন্য, অ্যান্ড বিল্ডিং সিটিজ, মানে শহর তৈরি করার জন্য, এবং দিস কজেস, এই যে মানুষ গাছ কেটে ফেলতেছে এই জিনিসটা ঘটায় সিরিয়াস প্রবলেম, মারাত্মক সমস্যা, সাচ অ্যাজ, যেমন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, লস অফ ওয়াইল্ড লাইফ, হ্যাঁ, গাছ কেটে ফেললে তো তোমার বন্য প্রাণীদের আবাস নষ্ট হয়, সো এটার বিলুপ্তি ঘটে। তারপর স্যান্ড সয়েল ইরোজন, মাটি ক্ষয়। দেখো আমি কোন কোন বিষয়ে লিখবো সেইগুলো আমি আগে পয়েন্ট করে ফেলছি, করে এবার আমি সেগুলো প্রথম বাক্যে লিখে দিলাম। প্রথম বাক্যে কি করলাম, লিখে দিলাম। ওকে, এবার আমি এক এক করে ব্যাখ্যা করবো। এই যে মেজর রিজন, একটা প্রধান কারণ বিহাইন্ড ডিফরেস্টেশনের পিছনে ইজ কি, লগ মানে কিন্তু গাছ কাটা, গাছ কেটে, সরি তোমার কি, ডিফরেস্টেশন ইজ লগিং মানে হচ্ছে তোমার কি, কাঠ সংগ্রহ করার কি। এবার হচ্ছে হোয়ার, যেখানে ট্রিজ আর তোমার হচ্ছে রিমুভ, কেটে ফেলা হয়, ফর উড, তোমার কাঠের জন্য, অ্যান্ড পেপার প্রোডাক্টস, হ্যাঁ, মানে তোমার পেপার জাতীয় তোমার কি পণ্যের জন্য গাছ কেটে ফেলা হয়। ইন ম্যানি কেসেস, অনেক ক্ষেত্রে, দিস ইজ ডান উইদাউট প্ল্যান্টিং নিউ ট্রিজ টু, এইভাবে আর কি মনে করে এক এক করে সব ব্যাখ্যা করছে। এগুলো দেখানোর তো দরকার নেই, তোমরা নিজেরা পড়লে বুঝতে পারো। এখন একটা মেন যে জিনিস সেটা হচ্ছে যে ভাই আমি পয়েন্টগুলো বের করছি, হ্যাঁ, যে এই মানে আমি 5টা পয়েন্ট বের করছি, এখন এটাতে আমি টপিক সেন্টেন্স লিখতে পারতেছি না, কি করব? কি করবো? সো এটার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে দিবা যে আমাকে এই বিষয়ে আমি এই 5টা পয়েন্ট বের করলাম, আমার একটা টপিক সেন্টেন্স লিখে দাও, বা এই টপিকের উপরে আমার একটা কি, আমি বললাম যেমন হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, তাহলে তুমি চ্যাট জিপিটিকে দাও যে ফুড অ্যাডাল্টারেশনের উপরে আমার একটা টপিক সেন্টেন্স লিখে দাও। তারপরে টপিক সেন্টেন্সটা তাকে দিয়ে বললাম আমার ফুল প্যারাগ্রাফটা লিখে দাও। হ্যাঁ, এভাবে চ্যাট জিপিটি খুব সুন্দর করে দিবে, সমস্যা নাই। তুমি যদি সহজভাবে দিতে পারো সে সহজভাবে দিবে, কঠিন বললে কঠিনভাবে দিবে, সমস্যা নাই, তুমি চ্যাট জিপিটি ইউজ করে করতে পারো এগুলো। ঠিক আছে, এইভাবে আর কি প্যারাগ্রাফগুলো লিখবা, টপিক সেন্টেন্স লিখবা, তারপরে হচ্ছে এবারে এক এক করে সবগুলো ব্যাখ্যা করবা। হ্যাঁ, এরপরে দেখো প্যারাগ্রাফে আরেকটা ধরন হচ্ছে, সেটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। এটা হচ্ছে তোমার মিল অমিল প্যারাগ্রাফ। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে কি আছে, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, গ্রাম্য জীবন এবং হচ্ছে শহরের জীবন। তাহলে গ্রামের জীবনের সাথে শহরের জীবনের কি কি মিল আছে সেগুলো তোমার লিখতে হবে, এবং কি কি অমিল আছে সেগুলো তোমার লিখতে হবে। এখন তুমি 5 মিনিট ভাবো যে কি কি মিল আছে, এরকম 3টা পয়েন্ট বের করো, আবার কি কি অমিল আছে সেটা 3টা পয়েন্ট বের করে এবার তুমি একটা টপিক সেন্টেন্স লিখো। যেমন আমি লিখলাম, ভিলেজ অ্যান্ড সিটি লাইফ আর সিমিলার, ভিলেজ লাইফ, গ্রাম্য জীবন এবং শহরের জীবন একই, ইন বেসিক হিউম্যান নিডস, মানুষের কি বলে মৌলিক প্রয়োজনীয়তার ক্ষেত্রে, লাইক যেমন শেল্টার, আশ্রয়ের জন্য, হ্যাঁ, ফুড, খাবারের ক্ষেত্রে, এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে। তার মানে হচ্ছে ভিলেজ লাইফ, সিটি লাইফ উভয় জায়গায় কি মানুষ আশ্রয়ের জন্য হচ্ছে তোমার কি করে,
তোমার ঘর বাড়ি নির্মাণ করে, খাবারের জন্য রান্না বান্না করে আর কি, এডুকেশন শিক্ষা ব্যবস্থা আছে, স্কুল কলেজ প্রাইমারি এগুলো আছে আর কি, এগুলো মিল এগুলো আর কি। বাট কিন্তু দে ডিফার মানে ভিন্ন হওয়া, গ্রেটলি ব্যাপকভাবে ইন ইনভারন পরিবেশগতভাবে তারা ভিন্ন হয়। লাইফস্টাইল জীবনধারা, গ্রামের জীবন শহরের জীবনের লাইফস্টাইল তো ভিন্ন, তাই না? অ্যান্ড সোশ্যাল কানেকশন, সামাজিক যে সম্পর্ক আছে, যে যোগাযোগ আছে, হ্যাঁ এটার ক্ষেত্রে ভিন্ন হয়। এবার তুমি এক এক করে ব্যাখ্যা করো। ইন বোথ ভিলেজ অ্যান্ড সিটি লাইফ, গ্রাম্য এবং শহরের জীবন উভয় ক্ষেত্রে পিপল শেয়ার সাম কমন নিডস such as a place to live, food to eat, and access to education. Both villages and cities have houses, markets, schools, and other necessary facilities, although the size and quality of these services may vary. হ্যাঁ, বুঝতে তো পারতেছো অর্থ কি। For example, village schools may have fewer resources. মানে তুমি এখানে বিভিন্ন উদাহরণ তুমি যুক্ত করতে পারো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি উদাহরণ যুক্ত করে, অন্যান্য তথ্যপত্র যুক্ত করে যত বড় করতে পারো নিজের মতো করে, ঠিক আছে? এইভাবে আর কি সবগুলো এক এক করে ব্যাখ্যা করা হয়েছে। এগুলো তোমরা পরে একবার পড়ে নেবে, হ্যাঁ সবগুলো এরকম ধরে পড়ানো সম্ভব না, তাহলে ক্লাস হচ্ছে আজকে আর শেষ করা হবে না, ঠিক আছে? নিজেরা একটু পড়ে নেবে, মূল জিনিসটা তো বুঝতে পারতেছো। এখন এখানে কিছু বিষয় টপিক সেন্টেন্স দেওয়া আছে, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, তারপর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। সো এরকম কিছু টপিক সেন্টেন্স এই সমস্ত বিষয় দেওয়া আছে, ওকে দেওয়া আছে। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আসো, তোমাদেরকে পরীক্ষায় যে প্যারাগ্রাফগুলো আসবে এগুলো টপিক সেন্টেন্স সহ প্যারাগ্রাফ লিখে দিব, সমস্যা নাই, ঠিক আছে? লিখে দিব, সমস্যা নাই, ওকে। এবার আর তোমরা যদি নিজে থেকে কোনো বিষয়ের টপিক সেন্টেন্স লিখতে চাও, বের করতে চাও, সো ইউ ক্যান ইউজ এআই লাইক ChatGPT, জিমিনি, এগুলো তোমরা ইউজ করতে পারো, হ্যাঁ খুব বেশি খারাপ হবে না। ইংরেজি শেখার জন্য ChatGPT ভালো, অনেক ভালো। আচ্ছা, এখন যারা হচ্ছে প্যারাগ্রাফ নিজ থেকে লিখতে পারো না, তাদের জন্য এখানে একটা ফরম্যাট আছে আর কি। এই ফরম্যাটটা খুবই স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, খুবই স্ট্যান্ডার্ড, মানে এই ফরম্যাট অনুযায়ী তুমি যদি লিখো তাহলে হচ্ছে তুমি মানে খুব ভালো একটা মার্ক তুমি ক্যারি করতে পারবা। সো এই যে ফরম্যাটটা, এটা শুধুমাত্র সোশ্যাল প্রবলেমের ক্ষেত্রে, সামাজিক যে সকল সমস্যাগুলো আছে, গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ এখানে ট্রাফিক জ্যাম, এয়ার পলিউশন, ন্যাচারাল ফুড অ্যাডাল্টারেশন, টেরোরিজম, ডাওয়ারি, তারপর হচ্ছে প্রাইস হাইক, ড্রাগ অ্যাডিকশন, মানে যতগুলো সমাজের সমস্যা আছে, এই সমস্যা কেন্দ্রিক যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফই হচ্ছে তুমি এই ফরম্যাটটা ইউজ করে ব্যবহার করতে পারো। তুমি সব মুখস্থ লিখবা, শুধু মাঝখানে হচ্ছে টপিকের এই জায়গায় টপিক নেমটা দিবা, মানে এখানে তুমি ফুড অ্যাডাল্টারেশন দিবা, এখানে ফুড অ্যাডাল্টারেশন দিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে তুমি ফুড অ্যাডাল্টারেশন দিবা, এখানে দিবা, মানে প্যারাগ্রাফের নামটা তুমি এখানে জাস্ট লিখবা, টপিক নেমের জায়গায় জাস্ট এটা লিখবা। হ্যাঁ, এখন যারা মনে করো হচ্ছে নিজ থেকে লিখতে পারো, তারাও এটা ইউজ করতে পারো। কোন কোন ক্ষেত্রে? কিছু ক্ষেত্রে তুমি এখান থেকে কিছু সেন্টেন্স তোমার বাক্যে তুমি নিজ থেকে লিখতে পারো, ফুড অ্যাডাল্টারেশন দিলেও তুমি নিজ থেকে লিখতে পারবা। এখন তুমি যেটা করতে পারো, এখান থেকে কিছু শুরুর দিকের, মাঝখানের বা শেষের কিছু সেন্টেন্স তুমি তোমার প্যারাগ্রাফে ইউজ করতে পারো, মুখস্থ জিনিস আর কি, মুখস্থ জিনিস ইউজ করতে পারো। তো এগুলো করলে যেটা হবে, মানে এটার মানে তোমার গ্রামার এবং হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার খুবই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এগুলো লিখলে টিচার মনে করবে না তুমি ভালো ইংরেজি পড়ো, ভালো লিখছো, কোনো ভুল নাই, সুন্দর ভোকাবুলারি ইউজ করছো। তো সেই হিসাবে একটা ভালো তোমার পজিটিভিটি বা ইমপ্রেশন ক্রিয়েট হবে, ঠিক আছে? এই আর কি। সো এইভাবে তোমরা লিখতে পারো। আর এখানে বাংলা অর্থ দেওয়া আছে, নিজেরা পড়ে নিও, শেষ। এখন হচ্ছে ফ্রি হ্যান্ডরাইটিং এ তোমাদের অনেক কিছু আমি নর্মালি শিখিয়ে দিছি, এইগুলো যদি একটু নিয়মিত প্র্যাকটিস করো, নিজ থেকে তোমাদের যেটা বলছি নিয়মিত হচ্ছে বিভিন্ন টপিকের উপরে লেখা, বিভিন্ন বাক্যর অর্থ নিজে থেকে করা, হ্যাঁ নিজ থেকে বিভিন্ন ভোকাবুলারিগুলো শিখে ফেলা, ঠিক আছে, এগুলো অ্যাপ্লাই করা, হ্যাঁ এইগুলো তুমি যদি নিয়মিত করো তাহলে দেখা যাবে যে তোমার রাইটিং এর যে স্কিল বা দক্ষতা, এটা হচ্ছে গ্র্যাজুয়ালি কি হবে, আপগ্রেডেড হবে, ইমপ্রুভড হবে, উন্নত হবে, ঠিক আছে? সো আমরা যে বিষয়গুলো শিখলাম, এগুলো শুধু ক্লাস করলেই হয়ে যাবে, বিষয়টা এরকম না। তোমার এখন যেটা কাজ সেটা হচ্ছে বেশি প্র্যাকটিস করা, নিজ থেকে বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমার এই লেখার স্কিল, দক্ষতা এগুলো হচ্ছে কি হবে, ইমপ্রুভড হবে, উন্নত হবে। তো এই মোটামুটি আমাদের শেষ, হ্যাঁ আর হচ্ছে ফ্রেন্ডের ক্লাস হবে না, আজকে শেষ ক্লাস। তো এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার ফেস করো, তাহলে হচ্ছে আমার নাম খালিদ সাইফুল্লাহ, হ্যাঁ আমার ফেসবুক আইডি সার্চ দিলেও পাবা। আমার নিজের একটা পেজ আছে ইংলিশ উইথ খালিদ, আমি সিআরডেমির, এটাও আমাদের পেজ সিআরডেমি, হ্যাঁ সিআরডেমি, এটা হচ্ছে তোমরা এখানে নক করলেও আমাকে পাবা, যে কোনো জায়গায় নক করলে আমাকে পাবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো এখন কথা হচ্ছে নিজেদের একটু পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, নতুবা ক্লাসটা রেখে দিব আজকে।
দীর্ঘক্ষণ ধরে তোমরা ক্লাস করলা। সো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। যারা নিয়মিত ক্লাস করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো। আমরা মোটামুটি অনেক কিছুই জানার চেষ্টা করেছি বা তোমাদের শেখানোর চেষ্টা করেছি। এখন অনেক জিনিস আছে যেগুলো জানার বা শেখার বাকি আছে, তো এইগুলো তোমরা নিজে নিজে পড়তে পড়তে হ্যাঁ জেনে ফেলবা, সমস্যা নাই। মোট 262টা স্লাইড, দেখো সবগুলো আমরা শেষ করে ফেলছি অলরেডি। তো এখন বিষয়টা এমন না যে আমি সবকিছু তোমাদের পড়াই ফেলছি, এখনো অনেক জিনিস আছে। তোমাদের মূল জিনিসগুলো আমি শিখাই দিছি, বাকি জিনিসগুলো নিজেরা পড়তে পড়তে শিখে ফেলবা, জেনে ফেলবা, সমস্যা নাই, ঠিক আছে? এই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করে, তোমাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।